ভারতের মতো বিশাল একটি দেশ যেখানে বিজেপির মতো শক্তিশালী রাজনৈতিক সংগঠন রয়েছে, সেখানে হঠাৎ করে একটা ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম কিভাবে লাখো লাখো তরুণকে রাস্তায় নামিয়ে দিল। আর সেই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। গত কয়েক সপ্তাহে ভারতের রাজনীতিতে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে। গল্পটার শুরু কিন্তু বড় কোনো রাজনৈতিক দলের মিছিল দিয়ে নয়, শুরু হয়েছিল পরীক্ষা নিয়ে ক্ষোভ থেকে। বিশেষ করে নিট ইউজি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থা নিয়ে ওঠা নানা অভিযোগ ঘিরে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। আর সেই ক্ষোভ ধীরে ধীরে এমন এক আন্দোলনের রূপ নেয় যার নাম এখন ভারতের রাজনীতিতে বেশ আলোচিত, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নামটা শুনতেই হয়তো প্রশ্ন আসছে, ককরোচ আবার রাজনৈতিক দলের নাম হয় নাকি? এটা শুরু হয়েছিল মূলত ব্যঙ্গ আর প্রতিবাদের ভাষা হিসেবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই প্ল্যাটফর্ম। বিশেষ করে ইনস্টাগ্রামে তরুণদের অংশগ্রহণ এতটাই বাড়ে যে আন্দোলনটা আর শুধু অনলাইন মিম বা পোস্টের মধ্যে আটকে থাকেনি, সেটি চলে যায় রাস্তায়, দিল্লির যন্তর মন্তরে, তারপর দেশের বিভিন্ন জায়গায়। আর এখানেই ভারতের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়, কারণ এই আন্দোলনের আসল শক্তি শুধু কতজন মানুষ রাস্তায় এসেছে সেটি নয়, আসল শক্তি হলো তরুণরা নিজেদের ভাষায়, নিজেদের প্ল্যাটফর্মে নিজেদের মতো করে রাজনৈতিক প্রশ্ন তুলছে। মোদ্দা কথা, রাজনীতি এখন শুধু মঞ্চে বক্তৃতা দিয়ে হচ্ছে না, রাজনীতি হচ্ছে রিলসে, মিমসে, র্যাপ সঙ্গে, পোস্টারে, কমেন্ট সেকশনে। আর এই জায়গাটাতেই নতুন প্রজন্ম পুরনো রাজনৈতিক যোগাযোগের ধরনকে চ্যালেঞ্জ করছে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনাটা ছিল শুধুমাত্র একটি শুরু, এর পেছনে জমে থাকা ক্ষোভটা ব্যাপক। একজন তরুণ বছরের পর বছর পড়াশোনা করছে, পরিবারের টাকা খরচ করছে, নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছে, তারপর যদি পরীক্ষার প্রশ্নপত্র নিয়েই অনিয়মের অভিযোগ ওঠে, তখন তার কাছে বিষয়টি শুধু একটি পরীক্ষার সমস্যা থাকে না, মনে হয় তার পুরো ভবিষ্যৎই অনিশ্চিত। আর এর সঙ্গে যোগ হচ্ছে চাকরির সংকট, প্রতিযোগিতা, দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে ফলের অপেক্ষা, নিয়োগ নিয়ে অনিশ্চয়তা, এমনকি এআই এর কারণে ভবিষ্যতে কোনো চাকরি থাকবে কিনা সেই চিন্তাও। রয়টার্সের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, ভারতের তরুণদের মধ্যে বেকারত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ এই আন্দোলনের পেছনে বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির মোট জনসংখ্যার বড় অংশই তরুণ, ফলে তাদের ক্ষোভকে শুধু ছাত্র আন্দোলন হিসেবে দেখলে পুরো চিত্রটা বোঝা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই আন্দোলন কোনো একটি রাজনৈতিক মতাদর্শে আটকে থাকেনি। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি আর ভবিষ্যতের নিরাপত্তা, এই দাবিগুলো এমন বিষয় যেগুলোর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক মতের মানুষও নিজেদের মিল খুঁজে পাচ্ছেন। এরপর আসে সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন তীব্র হওয়ার পাশাপাশি বিষয়টি সংসদেও চাপ তৈরি করে। বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতে থাকে, সরকার আলোচনায় বসার কথা জানালেও আন্দোলন থামেনি। এরপর 25 জুলাই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার পদত্যাগ ছিল আন্দোলনকারীদের জন্য অন্যতম প্রধান দাবি। এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি, একটি পরীক্ষা নিয়ে শুরু হওয়া ক্ষোভ শেষ পর্যন্ত জাতীয় রাজনীতির ইস্যুতে পরিণত হয়েছে। আর এর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে ডিজিটাল রাজনীতিতে। ভারতের রাজনীতিতে ফেসবুক এবং এক্স দীর্ঘদিন ধরে বড় ভূমিকা রেখে এসেছে, কিন্তু নতুন প্রজন্মের বড় একটি অংশ ইনস্টাগ্রাম কেন্দ্রিক, ফলে রাজনৈতিক বার্তাও বদলাতে হচ্ছে। তরুণরা এখন ঘন্টার পর ঘন্টা রাজনৈতিক ভাষণ শুনতে চায় না, তারা 30 সেকেন্ডের ভিডিও দেখে, মিমস দেখে, র্যাপ গান শোনে, তারপর নিজের মতো করে মতামত তৈরি করে। এই কারণেই সিজেপি এর মতো একটি আন্দোলনের ডিজিটাল উপস্থিতি এত দ্রুত বড় হওয়াটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আর একটি জিনিস এখানে খুবই ইন্টারেস্টিং, এই আন্দোলনের ভাষা ছিল প্রচলিত রাজনৈতিক ভাষার চেয়ে অনেক বেশি ব্যঙ্গাত্মক, সরাসরি এবং তরুণদের মতো। এখানে অনেক বড় বড় রাজনৈতিক স্লোগানের চেয়ে মিম অনেক বেশি কাজ করছে। দেয়ালে লেখা হয়েছে, পোস্টার হয়েছে, র্যাপ সং হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ হয়েছে, অর্থাৎ প্রতিবাদের ভাষাটাই বদলে গেছে। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, এই আন্দোলনকারীরা এখনই একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হয়ে গেছে এমনটি বলা কঠিন, বরং এটাকে এখন একটি শক্তিশালী যুব আন্দোলন এবং ডিজিটাল রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা বেশি যুক্তিযুক্ত। ভবিষ্যতে এটি নির্বাচনী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন বড় প্রশ্ন। আর সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, ভারতের সামনে একের পর এক নির্বাচনও আছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাটের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে তরুণ ভোটারদের মনোভাব রাজনৈতিক দলগুলোর জন্য বড় ফ্যাক্ট হতে পারে। কারণ ভোটের মাঠে তরুণদের সংখ্যা শুধু বেশি নয়, তারা এখন আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। তারা শুধু ভোটার হিসেবে থাকতে চাইছে না, তারা প্রশ্ন করতে চাইছে চাকরি কোথায়, পরীক্ষার নিরাপত্তা,
মেধার মূল্য আছে তো, আর সরকার ভুল করলে তার জবাবদিহি তো হবেই। এই প্রশ্নগুলোর উত্তর কোন দল কতটা দিতে পারবে সেটাই হয়তো আগামী দিনের রাজনীতিতে বড় বিষয় হয়ে দাঁড়াবে। আর তাই ককরোচ জনতা পার্টির গল্পটাকে শুধু একটি মজার নামের আন্দোলন হিসেবে দেখলে ভুল হবে, কারণ আসল গল্পটা ককরোচের নয়, আসল গল্পটা হলো একটি প্রজন্মের, যে প্রজন্ম বলছে আমাদের পরীক্ষা নিয়ে খেলবেন না, আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না। আর ভারতের রাজনীতির জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা হলো এখানেই, কারণ আজ যারা ইনস্টাগ্রামে মিম বানাচ্ছে, কাল তারাই ভোট কেন্দ্রে গিয়ে সিদ্ধান্ত নিবে কাকে ক্ষমতায় রাখতে হবে আর কাকে প্রশ্নের মুখে ছুড়ে ফেলতে হবে। সুতরাং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হয়তো এই আন্দোলনের একটি বড় সাফল্য, কিন্তু আসল পরীক্ষা এখন সরকারের। প্রশ্ন ফাঁস বন্ধ হবে কিনা, পরীক্ষা ব্যবস্থায় আস্থা ফিরবে কিনা, আর তরুণদের চাকরি ও ভবিষ্যৎ নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে সেটার সমাধান হবে কিনা। কারণ একজন মন্ত্রীর পদত্যাগে আন্দোলন থামতে পারে, কিন্তু একটা প্রজন্মের প্রশ্ন থামানো যায় না। আর ভারতের রাজনীতিতে সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি জোরে শোনা যাচ্ছে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।